ইংল্যান্ড ও ওয়েলসের রেল ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে লন্ডন। বিপাকে পড়েছেন ব্রিটিশ বাংলাদেশিরা। বাংলাদেশে আন্তর্জাতিক মানের ভোট দেখতে চায় ইইউ। নির্বাচন কমিশন বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ জানালো সিইসি। এবং রোহিঙ্গা সংকট সমাধানে স্পষ্ট বার্তা নেই জাতিসংঘ মহাসচিবের সফরে, বলছেন বিশ্লেষক। রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক অপ্রয়োজনীয়। স্বাগত নিউজ 24 প্রবাস টাইমে। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লন্ডন আন্ডারগ্রাউন্ড সহ ইংল্যান্ড এবং ওয়েলসের রেল ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে লন্ডন। বিপাকে পড়েছেন নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষেরা। আর ভাড়া বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন ব্রিটিশ বাংলাদেশিরাও। যুক্তরাজ্য থেকে খালেদ মাসুদ রনির তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। লন্ডনে 250 বছর আগে বিশ্বের প্রথম পাতাল রেলের যাত্রা শুরু। সময়ের পরিক্রমায় ব্রিটিশ সাম্রাজ্যে রেলের যোগাযোগে বাড়ে পরিসর ও সেবা। লন্ডন আন্ডারগ্রাউন্ডের প্রভাব শুধু লন্ডনের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সাফল্যে বিশ্বের অন্যান্য শহরগুলোকেও গড়ে তোলা হয়েছে মেট্রো সেবা। তবে জ্বালানি দাম বৃদ্ধির অজুহাতে শত বছরের এই সেবায় বেড়েছে টিকিটের দাম। ইংল্যান্ড ওয়েলসে আন্ডারগ্রাউন্ডের টিকিটের মূল্য 4.6% বৃদ্ধি পেয়েছে। সরকার বলছে রেলওয়ের করুণ আর্থিক অবস্থার কারণে রেলের ভাড়া বৃদ্ধি করা হয়েছে। টালমাটাল পরিস্থিতিতে রেল ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ ব্রিটিশরা ভাড়া কমানোর দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সাধারণ মানুষ চলাফেরা খুবই হার্ড হয়ে গেছে। যেখানে আগে আপনার খুব অল্প টাকা আপনার জীবনযাপন করতে পারতো, এখন জীবনযাত্রার মান খুব বেশি ব্যয় হয়ে গেছে। এই ট্রেন ভাড়া বৃদ্ধি করার ফলে পণ্যের দাম বেড়ে যায়, জিনিসপত্রের দাম হু করে বেড়ে যায়, এবং মানুষের যে সীমিত আয়, যেটা মানুষের আয়ের কিন্তু কোনো বৃদ্ধি হয় নাই। মানুষের যে বেতন যে বেতন সে পায় সারা বছর সে বেতনই পায়। এদিকে দেশটির পরিবহন মন্ত্রী হেইডি আলেকজান্ডার বলেছেন, রেল ভাড়া বৃদ্ধি 2025 সালে যাতায়াতকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে লন্ডন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী খালেদ মাসুদ রনি। রনি, আপনাকে প্রবাস সংবাদে স্বাগত জানাচ্ছি। আপনার রিপোর্টটি দেখছিলাম। জানাবেন রেলের ভাড়া বৃদ্ধিতে ঠিক কেমন প্রভাব পড়েছে ব্রিটিশ বাংলাদেশিদের জীবনযাত্রায়? সোহাগ, যেমনটা আমরা শুনছিলাম যে ব্রিটেনে রেলের ভাড়া বৃদ্ধি করা হচ্ছে, বিশেষ করে ইংল্যান্ড এবং ওয়েলসের পাশাপাশি লন্ডন আন্ডারগ্রাউন্ডে। এখানে লন্ডনে আপনারা জানেন যে মানুষ বর্তমানে পণ্য এবং যে কোনো দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, সব দ্রব্যমূল্যের, যার কারণে মানুষের আয়ের সাথে ব্যয়ের কোনো মিল নেই। আগে যেখানে মানুষ যে টাকা দিয়ে মাসিক জীবিকা নির্বাহ করতে পারতো, সেখানে তাদেরকে 3 ডবল টাকা ব্যয় করতে হচ্ছে। এই অবস্থায় মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষেরা বিপাকে পড়েছেন, কারণ এখানে মান্থলি এবং ইয়ারলি অনেকে টিকিট করে থাকেন, ওয়েস্টার করে থাকেন। তাদের মধ্যে এটার একটা প্রভাব পড়েছে। আপনারা জানেন যে ব্রিটেনে এখনো এক পেনি টাকা চলে, সেই সময় এখানে পেনি এবং টাকার হিসাব করে মানুষকে চলতে হয়। এই অবস্থায় সরকার রেল ভাড়া বৃদ্ধি করায় মানুষ বেশি বিপাকে পড়েছেন। কমিটির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হচ্ছে এবং ক্ষোভ প্রকাশ করেছেন কমিটির নেতৃবৃন্দরা, এবং তারা এই রেল ভাড়া এই মুহূর্তে বৃদ্ধি না করার জন্য আহ্বান জানিয়েছেন। সরকার মোটর গাড়ি তেলের যে ভর্তুকি দিচ্ছে, যাতে করে মানুষ যাতে তাদের গাড়ি চালাতে পারে এবং ব্যয়টা কম হয়, সেই জন্য সরকার তেলের ভর্তুকি দিয়েছে, কিন্তু রেলের ভাড়া বৃদ্ধি করে ফেলেছে। এই অবস্থায় মানুষ ক্ষুব্ধ, এবং প্রবাসী বাংলাদেশিরা এই দাবিটুকু জানিয়েছেন সরকারের কাছে, যেন এই ভাড়াটা আগের মতো নিয়ে আসা হয়। সোহাগ, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রনি, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে আন্তর্জাতিক মানের একটি জাতীয় নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এতে সব ধরনের সহযোগিতা করা হবে, এমনটি বলেছেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। রোববার আগারগাঁয়ে নির্বাচন ভবনে সিএসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে সাংবাদিকদের সামনে আসেন দুজন, জানান আলোচনার বিস্তারিত।
রোববার সকালে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। প্রায় 1.5 ঘন্টা আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুজন। সবার সহযোগিতা নিয়ে আমরা ইনশাআল্লাহ। সিইসি জানান, নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আর্থিক সহযোগিতা সহ নির্বাচন ব্যবস্থাপনায় সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে ইইউ। মূলত জানতে এসেছিলেন যে আমরা আগামী নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি কিরকম চলছে, তা আমরা ওনাদেরকে জানিয়েছি আমরা যা যা করছি। ওনারা ইউএনডিপির সাথে এবং আইএফএস এর সাথে কোঅর্ডিনেট করে তারপরে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। ওনারা বলছেন যে আপনারা আরও একটু চিন্তা ভাবনা করে দেখেন যে যে ধরনের সাহায্য আপনাদের দরকার হবে এই ইলেকশনের জন্য আমরা করতে প্রস্তুত আছি। ইইউ রাষ্ট্রদূত বলেন, একটি আন্তর্জাতিক মানদণ্ডের নির্বাচন দেখতে চান তারা। নির্বাচন সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দিতেও আগ্রহী ইইউ। Will support the conduct of elections in this country in line with international standards, and we will do this with a significant financial package as well as offering our experience and expertise, and that this extends as well to an offer to deploy an election observation mission should that be the wish of the authorities here in Bangladesh. সিইসি জানান, একটি ইতিবাচক ও গণতান্ত্রিক নির্বাচন আয়োজন করতে চায় কমিশন। এজন্য পুরোদমে চেষ্টা চলছে। শাহরিয়ার শমিক, নিউজ 24, ঢাকা। রোহিঙ্গা সংকট সমাধানে স্পষ্ট কোনো বার্তা নেই। রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকও অনেকটাই অপ্রয়োজনীয়। সব মিলিয়ে জাতিসংঘ মহাসচিবের সফরে বাংলাদেশের জন্য কূটনৈতিক অর্জন সামান্যই, এমনটাই মনে করেন কোনো কোনো সাবেক রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। সজল দাসের রিপোর্ট। 4 দিনের সফর শেষে বাংলাদেশ ছেড়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। সম্প্রতি নানা কারণে তার এই সফর ছিল তাৎপর্যপূর্ণ। বিশেষ করে রোহিঙ্গা সংকট সমাধানে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ বার্তার আশা করেছিল ঢাকা। এমনকি শরণার্থী শিবিরে বিশ্ব খাদ্য কর্মসূচির বাজেট কর্তনের বিষয়ে ইতিবাচক পদক্ষেপ আসবে বলেও ধারণা ছিল। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘ মহাসচিব, অংশ নিয়েছেন ইফতারেও। কিন্তু রোহিঙ্গা সংকট সমাধানের কোনো আশ্বাস পায়নি বাংলাদেশ। মনে হয় যে ওনার বার্তা শুধু সুন্দর সুন্দর কথা বলে গেছেন, কারণ উনি এটা যেটা বললেন এটা ভবিষ্যতের কথা। আগে আপনি ফোকাস করেন ওরা কেন যাচ্ছে না, আপনাকে তো ওরা বলেছে। ব্যস্ত সময়ে বৈঠক করেছেন বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গেও। তবে বিশ্লেষকরা মনে করেন জাতিসংঘ মহাসচিবের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক খুব একটা গুরুত্ব বহন করে না। কিন্তু আমাদের মধ্যে কিছু মতবিরোধ আছে, হ্যাঁ, সেটা আমাদেরকে এটা সমাধান করতে হবে। তার জন্য আমরা জাতিসংঘের মহাসচিবের সঙ্গে এটা আলাপ করবো কেন? এটা আলাপ করাটা, এই ডিসকাশনটা আমি মনে করি লজ্জাজনক আমাদের জন্য। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের কিছু করার সক্ষমতা নিয়ে এই প্রশ্ন তুললেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। তিনি বলছেন, বৈশ্বিক ক্ষমতা কাঠামোতে বড় পরিবর্তন এসেছে, তাই এই সংকট সমাধানে আঞ্চলিক শক্তিগুলোর দিকেই তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে। জাতিসংঘ আমি মনে করি না বড় আকারে রোহিঙ্গার সমাধান করতে পারবে, করলে অনেক আগেই করতে পারতো, করার কথাও না। সেদিকে নজর না দিয়ে বরং যেই গ্যাপটা হয়েছে সাহায্যের, যেখানে যুক্তরাষ্ট্র যেহেতু সাহায্য কমিয়ে দিয়েছে, সেটা তার অফিস, মহাসচিবের অফিস পূরণ করতে পারবে কিনা সেটা দেখা দরকার। যদিও রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব পরিসরে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার কথা বলেছেন বিশেষজ্ঞরা। একই সাথে মিয়ানমার সরকার ও রাখাইন রাজ্যে ক্রমশ শক্তিশালী হয়ে ওঠা বিদ্রোহীদের সঙ্গেও যোগাযোগ রাখার পরামর্শ তাদের। সজল দাস, নিউজ 24, ঢাকা। আগামী দিনগুলোতে সংগঠনের পরিকল্পনা এবং করণীয় দিক নির্দেশনার পরামর্শ দিয়ে সৌদি আরবে ব্যাচ 95-97 রিয়াদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হারা টলেডুর রেস্টুরেন্টে ইফতার মাহফিলে অ্যাডমিন এনামুল হক সুজনের সভাপতিত্বে উপস্থাপনায় ছিলেন আরিফ মাহমুদ নিঝুম। বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির, আহমেদ জিয়া, কুরবান আলী, ইমদাদুল হক রিপন, বেলাল চৌধুরী। আগামী দিনগুলোতে সংগঠনের পরিকল্পনা এবং করণীয় বিষয়ে দিক নির্দেশনা আর পরামর্শ নেওয়া হয়। ইফতার মাহফিলে বন্ধুরা সপরিবারে অংশ নেন। সৌদি আরবের জেদ্দায় মাজনা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেদ্দার একটি হোটেলে আয়োজিত মাহফিলের সভাপতিত্ব করেন মাছনা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ। আতিকুর রহমান ও তসলিম উদ্দিনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জাতীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ আব্দুর রহমান। বক্তব্য রাখেন রৌশন জামিল শিপু, শামসুল হক, আতিকুর রহমান, জামাল উদ্দিন সহ বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে খালেদা জিয়ার রোগ মুক্তি, সুস্থতা এবং মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দেশের সম্মান বৃদ্ধিতে নিজ কর্মদক্ষতায় বাহরাইনে শ্রমিকদের কল্যাণে কাজ করবে বাংলাদেশি ইলেকট্রিক্যাল সুপার টিম। প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন মোহাম্মদ আব্দুল হান্নান। সম্প্রতি রাজধানী মানামায় ভিলেজ বাংলার রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান, অর্থ সম্পাদক কামাল হোসেন। বাংলাদেশ কিশোর মেলা বাহরাইনের উদ্যোগে কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 13 মার্চ সন্ধ্যায় মোহাররক আল ইসলা সোসাইটি অডিটোরিয়ামে মোহাররক ফুলের মেলা শিল্পী গোষ্ঠীর কোরআন তেলাওয়াত হয়। পরিচালক জয়নাল আবেদিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কুল অব বাহরাইন বোর্ড অব ডিরেক্টর মুইজ চৌধুরী। গেস্ট অব অনার ছিলেন প্রধান পৃষ্ঠপোষক প্রকৌশলী জয়নুল আবেদিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সভাপতি আইনুল হক, সেক্রেটারি জসিম উদ্দিন, নোমান সিদ্দিকী মনির, খায়রুল বাশার সহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ। খিদমা একাডেমি লন্ডনের উদ্যোগে আড়ম্বরপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 15 মার্চ শনিবার সার্ভিস দি কমিউনিটি ইফতার মাহফিলে কমিউনিটির সর্বস্তরের মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। চেয়ারম্যান ও বিশিষ্ট কমিউনিটি লিডার শাহ মুনিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি জাহাঙ্গীর আলম পাভেলের সঞ্চালনায় পবিত্র রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন মাওলানা গোলাম কিবরিয়া, শায়খ মুজাহিদ আলী এবং শায়খ আব্দুস সামাদ আজাদ। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আমাদেরকে যে বা যারা সাহায্য করেছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা টু অ্যাকসেপ্ট দেয়ার ডোনেশনস এন্ড গিভ দেম রিওয়ার্ডস। আলহামদুলিল্লাহ, আজকে দৃশ্যমান যে আমাদের সামনে একটি সুন্দর চমৎকার মসজিদ, অত্র এলাকার জন্য স্টারফুডবাসীর জন্য এই নতুন কমিটি যে আমাদেরকে উপহার দিয়েছে, আমরা তাদের শুকরিয়া জানাই। নতুন নেতৃত্ব ঘোষণা করেছে বাহরাইনে প্রবাসী ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইন। সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে 2025-26 মেয়াদে কার্যনির্বাহী কমিটিতে মোট 9 জন প্রার্থী নির্বাচিত হলেও এখনও তাদের পদ নির্ধারিত হয়নি। স্থানীয় সময় 13 ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে রাজধানী মানামার একটি হোটেলে সংগঠনের বার্ষিক সাধারণ সভা থেকে এসব তথ্য জানানো হয়। নির্বাচনে প্রধান পর্যবেক্ষক ছিলেন বাংলাদেশ দূতাবাসের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সারওয়ার। পবিত্র মাহে রমজান উপলক্ষে বৃহত্তর চট্টগ্রাম সমিতি জেদ্দার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বন্দর নগরী জেদ্দার আল নাকবা হোটেলে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঈন চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান এর যৌথ সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশের কনসুলেটর কাউন্সিল এস.এম. সায়েম। বৈশ্বিক সনাতনী সংস্কৃতি হোলি বসন্ত উৎসবের আয়োজন করে সিডনিতে নৃত্যাঞ্জলি ডান্স একাডেমি। 15 মার্চ একাডেমির হল রুমে জাতি, ধর্ম, গোত্র, সম্প্রদায় নির্বিশেষে সবাই এই উৎসবে সামিল হয়। কর্ণধার রাজেশ ও মৌসুমী সাহা দীর্ঘদিন ধরে এই উৎসবটি পালন করে আসছে। সাংস্কৃতিক পর্বটি গ্রন্থনা এবং উপস্থাপনা করেন সংগঠনের উপদেষ্টা রতন কুণ্ডু। ফুটবল সহ নানান খেলায় বিপুল অর্থ ঢালার পর এবার ক্রিকেটে নজর সৌদি আরবের। অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম দ্য এজের খবর বলছে, নতুন একটি টি-20 লিগ আনতে চায় দেশটি, আর এজন্য বিনিয়োগ করতে চায় $500 কোটি। আর এতে অনেকে মনে করছেন এই ফ্র্যাঞ্চাইজি লিগ আইসিসির অনুমোদন পেলে একচ্ছত্র আধিপত্য নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়বে ভারতের আইপিএল। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগের আধিপত্যে সবচেয়ে বড় নাম আইপিএল।
জনপ্রিয়তা ও বিপুল অর্থের কারণে এই লিগে খেলতে মুখিয়ে থাকে ক্রিকেটাররা। এবার আইপিএলের একচ্ছত্র আধিপত্যে ভাগ বসাতে চায় সৌদি আরব। অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম দ্য ইজের খবর, আরবের দেশটি একটি ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগ আয়োজন করতে চায়, ঢালতে চায় প্রায় $500 কোটি, বাংলাদেশি মুদ্রায় 6,000 কোটি টাকার বেশি। আইডিয়াটা আসে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাবেক বোর্ড মেম্বার নীল ম্যাক্সওয়েলের মাথায়, যা লুফে নিয়েছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত ক্রীড়া বিনিয়োগকারী সংস্থা এসআরজে স্পোর্টস ইনভেস্টমেন্টস। টেনিসের গ্র্যান্ড স্ল্যামের আদলে 4টি আলাদা দেশে এই লিগ আয়োজনের পরিকল্পনা করছে সংস্থাটি। তবে সৌদি টি-20 লিগের চূড়ান্ত বাস্তবায়ন নির্ভর করছে ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি, ক্রিকেট অস্ট্রেলিয়া ও ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর উপর। বিশ্লেষকরা বলছেন, পরিকল্পনাটি সফল হলে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বাইরে ক্রিকেটের অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে ভূমিকা রাখবে এই আয়োজন। বিশ্ব ক্রীড়াঙ্গনে সৌদি আরবের ব্যাপক বিনিয়োগের পেছনে স্পোর্টস ওয়াশিং তত্ত্ব সামনে এনেছেন বিশ্লেষকরা। ফুটবল, গলফ, বক্সিং সহ বিভিন্ন খেলার বিপুল অর্থ ঢালার মাধ্যমে দেশটি আন্তর্জাতিক ভাবমূর্তি বাড়াতে চায়। 2034 ফুটবল বিশ্বকাপ আয়োজনের সত্ত্ব ইতিমধ্যে পেয়েছে সৌদি আরব। এবার তারা 2036 সালের অলিম্পিকের আয়োজক হওয়ার দৌড়েও থাকতে পারে। আল মাহমুদ ফাহিম, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 প্রবাস সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।